বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে শ্রেণী একাদশ বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর অধ্যায় চতুর্থ, যার নাম রেওয়ামিল, নিয়ে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে একটি অনলাইন পরীক্ষা নেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে, যার জন্য তোমাদেরকে একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। সেখানে রয়েছিল ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়ামিল এবং প্রাপ্য হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সেখানে আমাদের রেওয়ামিল রয়েছে, রেওয়ামিল ইতিপূর্বে আমি তোমাদের ক্লাস নিয়েছি। রেওয়ামিল নিয়ে মোটামুটি একটি আলোচনা হয়েছে, তবুও আমরা একটি রিভিশন ক্লাস তোমাদেরকে দিতে চাচ্ছি, যার মাধ্যমে তোমাদের রেওয়ামিল নিয়ে যতটুকু ঘাটতি ছিল এই ঘাটতিগুলো পুনরাবৃত্তি করার ফলে ঘাটতিগুলো পূরণ হবে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরেকটি বিষয় জানানো প্রয়োজন, যে সেটি হলো আমরা প্রাপ্য হিসাব সংরক্ষণ অধ্যায়টি তোমাদের শর্ট সিলেবাসে দিয়েছিলাম, কিন্তু 2022 সালের পরীক্ষার্থী তোমরা তো 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে সরকার সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছেন, সেখানে কিন্তু প্রাপ্য হিসাব সংরক্ষণ অধ্যায়টি নেই। সেজন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল, সেখানেও প্রাপ্য হিসাব বাদ দিয়ে তার পরিবর্তে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব তোমাদেরকে দিতে চাইছি, যা আগামী থেকে আমরা অনলাইন ক্লাস নিব এবং এই অধ্যায়টির উপর আমরা আরো বেশি সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তাহলে 2021 সালের জুলাই মাসে যে অনলাইন পরীক্ষা হবে, সেই সংক্ষিপ্ত সিলেবাসে আমরা প্রাপ্য হিসাব সংরক্ষণের এর পরিবর্তে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব অধ্যায়টি আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। তোমরা আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা ঠিক করে নেবে, তাহলে আমাদের প্রাপ্য হিসাব সংরক্ষণটা বাতিল করে আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাবটি তোমাদেরকে পড়ানোর আমরা আশা ব্যক্ত করি। এখন আমরা আমাদের মূল পাঠ রেওয়ামিল ও এর প্রস্তুত প্রণালী এবং এর সমস্যা সমাধান নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি আলোচনায় যাব। তোমরা তোমাদের খাতা কলম, কাগজ, পেন্সিল ইত্যাদি নিয়ে প্রস্তুত থাকবে। আজকে আমাদের পাঠ হবে রেওয়ামিল ও এর প্রস্তুত প্রণালী এবং এর সমস্যা সমাধান, এবং রেওয়ামিল নিয়ে আমাদের একটি সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা রেওয়ামিল কাকে বলে তা বলতে এবং লিখতেও পারবে। রেওয়ামিল তৈরির উদ্দেশ্য বলতে লিখতে পারবে। রেওয়ামিল প্রস্তুত করার পদ্ধতি বর্ণনা করতে পারবে। রেওয়ামিলে কি কি হিসাব বসে না সেগুলো বলতে পারবে এবং রেওয়ামিল প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে পাঠ আলোচনা করব। আমরা রেওয়ামিল নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। রেওয়ামিল হিসাব বিজ্ঞানের হিসাব চক্রের পঞ্চম ধাপ। খতিয়ানের হিসাবগুলোর নির্ভুলতা যাচাই করার উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট দিনে একখানা আলাদা খাতায় বা কাগজে খতিয়ানের সকল জেরগুলোকে ডেবিট ও ক্রেডিট দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেওয়ামিল তৈরি করা কোনো আবশ্যক বিষয় নয়, অর্থাৎ রেওয়ামিল হিসাবের কোনো অংশ নয়। আর্থিক বিবরণী থেকে সঠিক ফলাফল পেতে হলে খতিয়ানগুলো সঠিকভাবে প্রস্তুত হওয়া একান্ত প্রয়োজন। খতিয়ানের সঠিকতা যাচাই করার উদ্দেশ্যে মূলত রেওয়ামিল প্রস্তুত করা হয়।
রেওয়া মিলের একটি নির্দিষ্ট ছক আছে, যে ছকটির সাথে জাবেদার ছকের মিল খুঁজে পাওয়া যায়। জাবেদার ছকেও যেমন 5টি ঘর থাকে, রেওয়া মিলের ছকে 5টি ঘর থাকে। ঘরগুলোর নাম হলো ক্রমিক নাম্বার বা কোড নাম্বার, হিসাবের শিরোনাম বা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা অর্থাৎ খতিয়ানের ডেবিট জের টাকা, খতিয়ানের ক্রেডিট জের টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানের আলোচনায় রেওয়া মিল কাকে বলে সেটি সম্পর্কে আলোচনা করেছি এবং রেওয়া মিলের একটি ছক নিয়ে আলোচনা করেছি। তাহলে রেওয়া মিল হলো খতিয়ানের হিসাবগুলো নির্ভুলতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট তারিখে বা একটি নির্দিষ্ট খাতার পাতা বা কোনো কাগজে খতিয়ানের যে ব্যালেন্স বিধি লেখা থাকে, ডেবিট বিধিগুলোকে ডেবিট পাশে এবং খতিয়ানের ক্রেডিট বিধিগুলোকে রেওয়া মিলের ক্রেডিট পাশে টাকার করে লিখে উভয় পাশে যোগফল নির্ণয় করে যে বিবরণী তৈরি করা হয় তাই রেওয়া মিল। রেওয়া মিলের ডেবিট পাশের যোগফল ক্রেডিট পাশের যোগফলের সমান হওয়ার কথা। যদি সমান হয় আমরা ধরে নিতে পারি রেওয়া মিল সঠিক রয়েছে। আর যদি ডেবিট পাশের যোগফল এবং ক্রেডিট পাশের যোগফলের মধ্যে কোনো পার্থক্য দেখা দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কোথাও ভুল ত্রুটি রয়েছে। এবং আপাত দৃষ্টিতে রেওয়া মিলটি মিল করার জন্য তখন আমরা একটি হিসাবকে ব্যবহার করে থাকি, তার নাম হলো অনিশ্চিত হিসাব। অর্থাৎ খতিয়ানের ভুল রয়েছে, তা রেওয়া মিলের মাধ্যমে তা প্রমাণ পাওয়া যায় এবং আপাতত রেওয়া মিলটাকে মিল করার জন্য অনিশ্চিত হিসাব ব্যবহার করে রেওয়া মিলের দুই পাশের যোগফলকে আমরা সমান করব। খতিয়ানের ভুলটি যখন আমাদের নির্ণয় হবে বা উদ্ঘাটিত হবে, তখন এই ভুল সংশোধনের মাধ্যমে অনিশ্চিত হিসাব তখনকার রেওয়া মিল থেকে উঠিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা রেওয়া মিল সম্পর্কে ধারণা পেলাম এবং রিভিশনের মাধ্যমে তোমাদের যে ঘাটতিটুকু তা পূরণ হওয়ার সক্ষমতা আশা করি। রেওয়া মিল তৈরির কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর মধ্যে 1 নম্বর হলো জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা, আর্থিক বিবরণী প্রস্তুতের কাজকে সহজকরণ। অর্থাৎ রেওয়া মিলের মধ্যে খতিয়ানের সব জেরগুলো থাকে, অর্থাৎ খতিয়ানের সমস্ত আয়ের জের, সমস্ত ব্যয়ের জের, সমস্ত দায়ের জের, সমস্ত সম্পদের জের, মূলধনের জের, উত্তোলনের জের, সবগুলো জের, খতিয়ানের সমস্ত জেরগুলো রেওয়া মিলে সারিবদ্ধ করে সাজানো থাকে এবং এই সারিবদ্ধ রেওয়া মিলের সাজানো থেকে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার কাজ অত্যন্ত সহজ হয়। এবং 3 নম্বরের উদ্দেশ্য হলো রেওয়া মিল ও খতিয়ানের ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা যায়। রেওয়া মিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কেও ধারণা লাভ করা যায়। কেননা রেওয়া মিলে সব প্রকার হিসাবের তথ্য দেওয়া থাকে, আয়ের তথ্য, ব্যয়ের তথ্য, সম্পদের তথ্য, দায়ের তথ্য, মূলধনের তথ্য, উত্তোলনের তথ্য দেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেওয়া মিল তৈরির বা প্রস্তুতের প্রণালী আমরা একটু কথা বলতে চাই। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলি খতিয়ানে স্থানান্তরের পর খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। রেওয়া মিলের নির্ধারিত ছকে খতিয়ানের ডেবিট উদ্বৃত্তগুলোকে ডেবিট দিকে এবং খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্তগুলোকে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করে উভয় পাশের যোগফল নির্ণয়ের মাধ্যমে রেওয়া মিল তৈরি কাজ সম্পন্ন করতে হয়। রেওয়া মিলে কোন লেনদেনগুলো রেওয়া মিলের ডেবিট পাশে এবং কোন লেনদেনগুলো রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে, সে বিষয়টি তোমরা মনে রাখবে। যাবতীয় সম্পদ অর্থাৎ যতগুলো সম্পত্তিবাচক হিসাব রেওয়া মিলে ডেবিট পাশে থাকবে, প্রশ্নে থাকবে, সমস্ত সম্পদগুলো রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। তোমাদের খতিয়ানের যাবতীয় খরচের জেরগুলো রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। যাবতীয় ক্ষতির জেরগুলো রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। যাবতীয় উত্তোলনগুলোর জের রেওয়া মিলের ডেবিট পাশে যাবে।
যাবতীয় অগ্রিম খরচ যে রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, যাবতীয় বকেয়া আয়ের যে রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, বিক্রয় ফেরত রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, উত্তোলন রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, প্রদত্ত ঋণ থাকলে ইত্যাদি রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। তাহলে দেখো কি কি হিসাব রেওয়া মিলের ডেবিট পাশে যায় সেটা তোমাদেরকে বলছি। আরো যায়, যদি কোনো দায় থেকে কোনো সুদ দিতে হয়, দায়ের বিপরীতে কোনো সুদ দিতে হয়, এই যাবতীয় সুদগুলো কিন্তু রেওয়া মিলে ডেবিট পাশে যাবে। কোন ক্রেডিটের উপর যদি সঞ্চিতি রাখা হয় সেগুলো ডেবিট পাশে যাবে। এবং ক্রেডিট পাশে কি কি যাবে, যাবতীয় দায়গুলো ক্রেডিট পাশে যাবে, যাবতীয় আয়গুলো ক্রেডিট পাশে যাবে, যাবতীয় অগ্রিম আয় রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে, যাবতীয় বকেয়া ব্যয় সমূহ রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে, ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। ডেবিট হিসাবগুলোর উপর কোনো সুদ যদি পাওয়া যায়, যেমন বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক জমার সুদ, এগুলো রেওয়া মিলের ব্যাংক জমা রেওয়া মিলের ডেবিট, এর সুদ হবে রেওয়া মিলের ক্রেডিট। বিনিয়োগ থাকে রেওয়া মিলের ডেবিটে, কিন্তু এর সুদ হবে রেওয়া মিলের ক্রেডিটে যাবে। এবং রেওয়া মিলের ছক জাবেদা ছকের অনুরূপ রেওয়া মিলের ছক ইতিপূর্বে উপস্থাপন করেছি, আবার তোমাদের এখানে দেয়া হলো, তোমরা একটু দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেওয়া মিল প্রস্তুত প্রণালী সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আশা করি এর মাধ্যমে তোমাদের খতিয়ান রেওয়া মিল প্রস্তুত করার বিষয়টি যে জড়তা সেটি কেটে যাবে। এবং আমরা একটি সমস্যা তোমাদের মাঝে তুলে ধরছি, এই সমস্যাটা সমাধানের মাধ্যমে আমরা রেওয়া মিলের বাকি কাজটুকু কিভাবে সুসম্পন্ন করতে হয় তার বাস্তব প্রয়োগের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, আমরা রেওয়া মিলের একটি গাণিতিক সমস্যা উপস্থাপন করছি। জনাব হাবিবের ব্যবসায় 2019 সালের 21 ডিসেম্বর তারিখে তাদের খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল মূলধন 94,000 টাকা, হাতে নগদ 1/1/2019 15,000 টাকা, দেনাদার ইত্যাদি ইত্যাদি। এখন এই তথ্যগুলো থেকে আমাদের চাওয়া হয়েছে রেওয়া মিলের কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত হিসাবগুলো রেওয়া মিলের মধ্যে সাধারণত আসে না সেগুলোর মধ্যে হলো প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি এবং সম্ভাব্য দায়সমূহ। সাধারণত এই হিসাবগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আবার বলছি, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি এবং সম্ভাব্য দায়সমূহ রেওয়া মিলে বসে না। আমাদের এই উদ্দীপকে রেওয়া মিলে বসবে না হাতে নগদ 1 তারিখের 15,000 টাকা, সমাপনী মজুত পণ্য 12,000 টাকা। এই দুইটির যোগফল 27,000 টাকা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেওয়া মিলের অধ্যায়ের বিষয়টি তোমাদেরকে আরো একটু বলে দিতে চাই যে অনেক শিক্ষার্থী তোমরা রেওয়া মিল ভালোভাবে করতে পারো, অর্থাৎ কোন হিসাবটি রেওয়া মিলের ডেবিটে, কোন হিসাবটি রেওয়া মিলের ক্রেডিটে বসবে তোমরা ভালোভাবে নির্ণয় করতে পারো, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় হয়। যে রেওয়া মিলের মধ্যে উদ্দীপক থেকে 3টি প্রশ্ন থাকে, যেমন ক নাম্বার প্রশ্ন থাকে, খ নাম্বার প্রশ্ন থাকে, গ নাম্বার প্রশ্ন থাকে। ক নাম্বারের জন্য বরাদ্দ 2, খ নাম্বারের জন্য 4 এবং গ নাম্বারের জন্য 4। তোমরা রেওয়া মিল প্রস্তুত করে 4 নাম্বারের উত্তর তোমরা সম্পন্ন করতে পারবে। আর বাদ বাকি 6 নাম্বারের জন্য তোমাকে যেগুলো করতে হবে, জানতে হবে, সেগুলো হলো রেওয়া মিলে কি কি বসে না, সম্পত্তিবাচক হিসাবগুলো কি কি, দায়বাচক হিসাবগুলো কি কি, মুনাফা জাতীয় আয়গুলো কি কি, মুনাফা জাতীয় ব্যয়গুলো কি কি, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মালিকানা সত্ত্ব, চলতি সম্পদ, চলতি দায় ইত্যাদি যে প্রশ্ন উত্তর, এগুলো তোমাদের জানতে হবে। আমি আবার বলছি, রেওয়া মিলে কি কি বসে না, চলতি সম্পদ, চলতি দায়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মালিকানা সত্ত্ব ইত্যাদি হিসাবগুলো কিন্তু তোমাদের রেওয়া মিলের সাথে জড়িত। চলতি সম্পদ, চলতি দায়, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। তোমাদের পাঠ্যপুস্তকের বইয়ের মধ্যে বিভিন্ন উদাহরণের মাধ্যমে সেটা তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলো তোমরা পড়ে নেবা, অন্যথায় তোমরা রেওয়া মিল থেকে 10 নম্বর অর্জন করতে সক্ষম হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি
এই বিষয়গুলো অর্থাৎ কোনগুলো রেওয়া মিলে বসে বসে না সেটা যদি তোমরা জানো, মুনাফা জাতীয় আয় কিভাবে নির্ণয় করতে হয়, মুনাফা জাতীয় ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, মূলধন জাতীয় লেনদেন কোনগুলো, মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, চলতি সম্পদ, চলতি দায়, মালিকানা সত্ত্ব, সমন্বিত ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই বিষয়গুলো যদি তোমরা অর্থাৎ এই যে আরো 10-12টি বিষয় তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে ইনশাল্লাহ রেওয়া মিল থেকে তোমরা 10 নম্বর অর্জন করতে সক্ষম হবে। খ নাম্বার প্রশ্নে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, আয় ব্যয়গুলো আমরা দেখো, ক্রয় হলো মুনাফা জাতীয় একটি ব্যয়, বিক্রয় হলো মুনাফা জাতীয় আয়, বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় আয়, তারপর বীমা ছিলামি মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, আমদানি শুল্ক মুনাফা জাতীয় ব্যয়, কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ মুনাফা জাতীয় আয় এবং ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ। এবং রেওয়া মিল প্রস্তুত করার সময় কোনগুলো ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে বসবে সে তোমাদের উদ্দীপক থেকে বলতে চাই। মূলধন রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, হাতে নগদ 1-1-19 এটা রেওয়া মিলে বসবে না, দেনাদার রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, পাওনাদার রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, উত্তোলন রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, ক্রয় বাচক হিসাব রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, বিক্রয় বাচক হিসাব রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, বিনিয়োগ আয় বাচক হিসাব রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে বসবে না। পণ্য ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে বসে না। বীমা সেলামি রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, আমদানি শুল্ক রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, কমিশন প্রাপ্তি এটা আয় বাচক হিসাব রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, বিনিয়োগ সম্পত্তি বাচক হিসাব রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, ব্যাংক জমা সুদ আয় বাচক হিসাব রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, আসবাবপত্র সম্পত্তি বাচক হিসাব রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় বাচক হিসাব রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, সমাপনী ব্যাংক জমা সম্পত্তি বাচক হিসাব কিন্তু সমাপনী ব্যাংক জমা রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উদ্দীপকের বিষয়গুলো কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করা হয় আলোচনা করেছি। এখন আমরা সরাসরি এর সমাধান দেখবো ইনশাআল্লাহ। ক নাম্বার প্রশ্নের সমাধান, রেওয়া মিলে কি কি অন্তর্ভুক্ত হবে না? হাতে নগদ 1 তারিখে 15,000 টাকা, সমাপনী মজুত পণ্য 12,000 টাকা, মোট 27,000 টাকা অন্তর্ভুক্ত হবে না। মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলোর মধ্যে আয়গুলোর মধ্যে বিক্রয় আছে, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, ব্যাংক জমার সুদ, এগুলো যোগ করে হয় 50,500 টাকা। এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোর মধ্যে ক্রয় আছে, বীমা চালানি, আমদানি শুল্ক, প্রারম্ভিক মজুত পণ্য, এগুলো যোগ করে হয় 63,500 টাকা। এখানে একটু ভিন্ন বিষয় আরেকটু আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে ক্ষেত্র বিশেষে ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হয়, এবং ক্রয় থেকে ক্রয় করা থাকলে বাদ দিতে হয়, বিক্রয় থেকে বিক্রয় করা থাকলে বাদ দিতে হয়, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে অনাদায়ী পাওনা থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিতে হয়। আমরা পরবর্তীতে তোমরা এই বিষয়গুলো আরো একটু পাঠ্যপুস্তকের সাহায্য নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন রেওয়া মিলের সমস্যাটির সমাধান দেখব। মূলধন রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, দেনাদার সম্পদ ডেবিট পাশে বসবে, পাওনাদার দায় ক্রেডিট পাশে বসবে, উত্তোলন ডেবিট পাশে বসবে, ক্রয় ব্যয়বাচক রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, বিক্রয় আয়বাচক রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, বিনিয়োগ সুদ আয়বাচক রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, বীমা চালানি ব্যয়বাচক রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, আমদানি শুল্ক ব্যয়বাচক রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, বিনিয়োগ সম্পত্তি বাচক রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। এটা হবে ব্যাংক জমার সুদ, ব্যাংকটা এই লাইনে আসবে, ব্যাংক জমার সুদ রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে। প্রারম্ভিক আসবাবপত্র 40,000 টাকা সম্পদ রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য এই লাইনে আসবে, 25,000 টাকা রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। ব্যাংক সমাপনী ব্যাংক জমা রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। রেওয়া মিলে ডেবিট পাশে আমাদের যোগ করে যোগফল পাই 1,59,500 টাকা। রেওয়া মিলের ক্রেডিট পাশে বিষয়গুলো যোগ করে যোগফল পাই 1,59,500 টাকা। রেওয়া মিলের উভয় পাশে মিলে গেছে। আমরা আশা করি যে রেওয়া মিলের আমাদের কোনো ভুল তথ্য নেই, সেই জন্য রেওয়া মিল উভয় পাশে মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা রেওয়া মিল করতে পারবে এবং রেওয়া মিল অধ্যায়টি বারবার অনুশীলন করবে। আমরা এর পরে আমরা নতুন অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করতে পারি, পরে ক্লাসে হয়তো সেটা করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে
এই ক্লাস থেকে তোমাদের মূল্যায়ন হিসেবে জিজ্ঞেস করতে চাই রেওয়া মিল কাকে বলে। তোমরা বলতে পারবে রেওয়া মিলে কি কি হিসাব বসে না, সম্পদ ব্যয় এবং আয় ও দায় গুলো রেওয়া মিলের কোন পাশে বসে সেটা বলতে পারবে। রেওয়া মিলের উভয় পাশে যোগফল না মিললে কি করতে হয় সেটা তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি বাড়ি কাজ দেওয়া থাকলো। বাড়ি কাজ থেকে তোমরা রেওয়া মিলে কত টাকা অন্তর্ভুক্ত হবে না রেওয়া মিলের তথ্য থেকে চলতি সম্পদ এবং চলতি দায় বের করবে এবং একটি রেওয়া মিল প্রস্তুত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি আমার সাথে তোমরা করেছ, তোমাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসের জন্য আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।